আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস একটি নীরব মহামারী, আর বর্তমান সময়ে এই ডায়াবেটিস থেকে নিরাময়ের ক্ষেত্রে আয়ুর্বেদ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাচীন জ্ঞান, ভেষজ চিকিৎসা এবং সঠিক জীবনযাপনের পথ দেখিয়ে আমরা যেন সুন্দর ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করতে পারি, সেই পথে কিন্তু আয়ুর্বেদ আমাদেরকে অনেকটাই সহায়তা করছে। তো আমরা আজ আলোচনা করব যে কিভাবে ডায়াবেটিস মুক্ত জীবন আমাদেরকে আয়ুর্বেদ প্রদান করতে পারে। আর আমাদের আজকের এই আলোচনায় আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, ডক্টর সুনন্দ ভট্টাচার্য, মেডিকেল অফিসার, আয়ুর্বেদিক, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত। তো চলুন শুরু করছি যে আয়ুর্বেদের আলোকে কিভাবে আমরা সুস্থ, স্বাভাবিক এবং ডায়াবেটিস মুক্ত জীবন উপহার পেতে পারি। স্যার, প্রথমেই জানবো যে আজ তো বিশ্ব ডায়াবেটিস দিবস, তো একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে আজকের দিনে আপনি কি বলতে চাইবেন? সত্যি কথা বলতে কি, বিশ্ব ডায়াবেটিক দিবস আমরা পালন করতে যাচ্ছি 1991 সাল থেকে। এই দিবস আমরা শুনতে পাচ্ছি এবং শুরু হয়েছে। আজকে 2025। তো অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ, ডায়াবেটিসটা অনেক আগেই ছিল, কিন্তু আমরা সেরকম ভাবে এটাকে মানুষের মধ্যে প্রচারে আনতে পারিনি, কারণ তখন এতটা ডায়াবেটিস মহামারীর আকার ধারণ করেনি। আয়ুর্বেদ 5000 বছর আগে বলে গেছে প্রমেহ রোগ, সেই প্রমেহ রোগের যে কারণ ছিল, সেই প্রমেহ রোগেই একটা সময় অসাধ্য রোগ তৈরি হয়। এর মধ্যে 3টে টাইপের প্রমেহ থাকে: কফজ, পিত্তজ, আলটিমেট বাতজ। এই বাতজ প্রমেহের একটা অংশ হলো এই মধুমেহ, যেটা আমরা ডায়াবেটিস বলি। এটা তখন বলেছে অসাধ্য, এটাকে, এই রোগকে নিরাময় করা সম্ভব নয়। এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে জীবন শৈলীর প্রয়োজন, সেটা রক্ষার জন্য আয়ুর্বেদ দিনচর্যা, ঋতুচর্যা বলে গেছে। কিন্তু দীর্ঘকাল আমরা আমাদের সেই দিনচর্যা, ঋতুচর্যাকে ভুলে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছি যে এখন আমাদেরকে আবার ফিরে যেতে হয়েছে সেই আয়ুর্বেদের জীবনশৈলীর উপর। চিকিৎসকরা এখন প্রায়ই বলে থাকে যে ডায়াবেটিসের জন্য এটা এরকম একটা রোগ, সেটা শুধু ওষুধে সারবে না। তার জন্য আপনার সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো সঠিক আহার এবং বিহার, যেটা আয়ুর্বেদ বলে গেছে। কিন্তু এই রোগ সারার মতো নয়। আমরা যেহেতু আয়ুর্বেদে বলে গেছে দুঃসাধ্য রোগ, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট কিউর হওয়ার মতো ডায়াবেটিসে কোনো পথ বেরোয়নি। সেটাকে আমরা আটকে রাখতে পারি, কন্ট্রোলে রাখতে পারি। এবং আয়ুর্বেদও যা যা বলে গেছে, সিরিজ লট অফ টিপস দিয়ে গেছে, ওইগুলো যদি আমরা প্রতিপালন করি, তাহলে কিন্তু আমরা সেই রোগে আক্রান্ত হব না, বা হলেও সেই রোগ থেকে আমরা অনেকটাই পরিত্রাণ পাবো, কন্ট্রোলে থাকবে ডায়াবেটিস, সুগার। তো আয়ুর্বেদের যে স্টেপ প্রথমেই বলেছে যে যে কারণগুলোতে সুগার হয়, ওই কারণগুলিকে আমার অমিট করতে হবে। আমরা কি করি? সঠিকভাবে বসি না, সঠিকভাবে ঘুমাই না, আমরা রেগুলার এরকম খাদ্য গ্রহণ করি যেই খাদ্যগুলো আমাদের শরীরের জন্য ঠিক নয়। আমরা যতটুক পরিশ্রম করা দরকার, কায়িক শ্রম করা দরকার, ছোটবেলা থেকে আমরা সেরকম ভাবে তৈরি হইনি। অটোমেটিক আমাদের একটা সময় পরে
আমাদের শরীরের মধ্যে এগুলো জমে আসছে এবং একটা সময় আমাদেরকে রোগে আক্রান্ত হতে হচ্ছে। আয়ুর্বেদ বলেছে যে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার আগেই আমাদেরকে নিয়মিত জীবনশৈলী পালন করতে হবে। ঘুম থেকে উঠতে হবে 4টা থেকে 5টা, যেটা আমরা কেউ করি না। ঘুমাতে যেতে হবে 8টা থেকে 10টার মধ্যে রাত্রিবেলা, যেটা আমরা কেউ করি না। আমাদেরকে খেতে হবে 6টা থেকে সকাল 8টার মধ্যে একটা ভালো খাবার আমাদেরকে খেতে হবে। তারপর দুপুর 12টা 1টার সময় আরেকটা খাবার আমরা খেতে পারি, কিন্তু খাওয়াটা হবে এইরকম। সকালে খাওয়াটা হবে বেশি, সূর্যের ওঠার সঙ্গে সঙ্গে আমরা খাওয়াটা একটু বেশি খাবো। সূর্য আস্তে আস্তে অস্তের দিকে যায়, তখন থেকে আমরা খাওয়াটা কমিয়ে আনবো। আমরা ঠিক উল্টো ভাবে খাই। আমরা সকালে কম খাই, দুপুরে বেশি খাই, রাত্রেবেলা আরেকটু পারলে বেশি খাই। মানে আমার জন্য আমাকে এই রোগটা আক্রমণ করছে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আয়ুর্বেদের যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলো গ্রহণ করব কিনা। যদি গ্রহণ করি নিশ্চয়ই আমরা ভালো থাকবো। এই যে আয়ুর্বেদে বলা হয় যে মধুমেহ, তো মানে এই যে মধুমেহ আসলে কি বোঝায়? মধু নামটা শুনলেই এরকম মনে হয় কি একটা মিষ্টি জাতীয় জিনিস। তো মেহ মানে কি? আমরা যেটা ডায়াবেটিসে সবসময় আমরা যেটা আগেও জানতাম বা এখনো বুঝি, বারবার একটা যেটা পলিইউরিয়া, বারবার পেচ্ছাপ করার একটা ট্রেন্ড থাকে। এটা দিয়ে কিন্তু আমরা শুরু করেছিলাম। ছোটবেলা আমরা শুনতাম যে যাদের ডায়াবেটিস হয়েছে বারবার একটা পেচ্ছাপ করার প্রবণতা থাকে। এখন সেটা পাল্টে যাচ্ছে। মুখের মধ্যে মিষ্টি ভাব, শরীরের মধ্যে মিষ্টতা, রক্তের মধ্যে মিষ্টির পরিমাণ বেশি, ওই থেকেই হয়তো ওই নামটা মধুমেহ এসছে। এটা মানুষকে বোঝানোর জন্য। এটা একটা বাতজ প্রমেহ। এই বাতজ প্রমেহ তার প্রথম কফজ প্রমেহগুলি হয়, তারপর সেটা পিত্তজ, আলটিমেট সেটা যখন অসাধ্যর দিকে যায় তখন বাত তাকে আক্রমণ করে। কফ দিয়ে শুরু হয়, আলটিমেট বাত তাকে আক্রমণ করে এবং কঠিন করে তুলে, তখন এটা দুঃসাধ্য, অসাধ্য। তো ওই রকম প্রচারের জন্য তখনও হয়তো এই মধুমেহ নাম দেওয়া হয়েছে, সেটা মানুষ যাতে স্বল্পেতেই বুঝতে পারে যে মধুর দ্রব্য, মধুর আহার, মধুর মানে মিষ্টি আহার, মিষ্টি জাতীয় দ্রব্য, সেই মধুর আহার, মধুর রস যার থেকে তৈরি হয়, সেই মধুর রস তৈরি আমরা বলি কার থেকে? বেশি কার্বোহাইড্রেট জাতীয় ফুড, সেখান থেকে মধুর রস তৈরি হয়। মানে আলটিমেট গ্লুকোজ, গ্লুকোজটা যেখান থেকে ফরমেশন হয়, সেই ধরনের খাদ্যকে আমাদেরকে পরিমিত খেতে হবে। আবার না খেলে চলবে, খেতে হবে, কিন্তু পরিমিত খেতে হবে। ওই থেকেই নামটা মানুষের মধ্যে প্রচারে এসছে মধুমেহ। মানে আমাদের কি কি ধরনের মানে জীবনশৈলী, আয়ুর্বেদের মতে আমাদের কি ধরনের জীবনশৈলী হওয়া উচিত? অ্যাকচুয়ালি ডায়াবেটিস এইরকম একটা রোগ, যেই রোগের মধ্যে আমাকে আমার যে কাজ, ধরেন আমার বয়স 3, আমি ধরলাম একটা বাচ্চা, 3 বছর থেকে স্কুল স্টার্ট হয়, তো স্কুলে তো যেতেই হবে। বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য যা যা করা দরকার আমরা মা বাবা তাকে শেখাবো। তাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করতে হবে 4টা বা 5টার সময়। ওঠানোর পর তার প্রাতঃকৃত্য যা যা করার সেগুলো মুখ ব্রাশ টাশ করে তারপর তাকে একটা ভালো খাবার দিতে হবে। ভালো খাবার আমরা এখন কি দিচ্ছি? ম্যাগি, তারপর মানে কার্বোহাইড্রেট যেগুলো, মানে চাউমিন, বাচ্চারা হয়তো তাড়াতাড়ি খেয়ে নেবে 2 মিনিটস। তো
তো আমরা ওই ধরনের খাদ্য বাচ্চাকে দিচ্ছি। আমরা ওই সময় বাচ্চাকে অল্প কার্বোহাইড্রেট, একটু ফল, আগে কিন্তু ছিল কলা টলা এগুলো দিত, মুড়ি দুধ কলা এগুলো দিত। এখন বাচ্চাকে আমরা সেগুলো আর দেই না, বাচ্চারাও চয়েস চলে গেছে, ওইগুলো খায় না। আমরা ওই খাদ্যটাকে একটু পরিবর্তন করতে হবে। হয়তো আপনি একটু চাল দিলেন, ভাত দিলেন, একটু সবজি মেশানো ভাত বা খিচুড়ি দিলেন, খিচুড়ির সঙ্গে একটু আপনার প্রোটিন জাতীয় খাদ্য, হয়তো কিছু না থাকলে ডিম দিতে পারেন, মসুর ডাল দিয়ে তো খিচুড়ি তৈরি করে, এটা একটা ব্যালেন্স ডায়েট বাচ্চাকে খাইয়ে দিলেন। বাচ্চা স্কুলে গেল, সঙ্গে আপনি ভালো জল দিয়ে দিলেন, পরিশ্রুত পানীয় জল, এবং বাচ্চাকে প্র্যাকটিস করাতে হবে জল খাওয়ানোর জন্য। অন্তত দিনে 2 থেকে 2.5 লিটার জল বাচ্চা খাবে, এটা আস্তে আস্তে প্র্যাকটিস করাতে হবে। এটা যদি আমরা শুরু করতে পারি, এখন যার বয়স 30 অ্যাভাব হয়ে গেছে, আমরা যেটা নন কমিউনিকেবল ডিজিজ যাদেরকে আমরা আইডেন্টিফাই করছি, যারা এখনো আইডেন্টিফাই এর বাইরে আছে, নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে এই ডায়াবেটিসটা প্রধান। এটা একজন থেকে আরেকজন ছড়াবে না। তার তো অলরেডি 30 হয়ে গেছে, তাকে এখনো শেখানো অনেক সমস্যা। সে হয়তো শিখবে কিন্তু বারবার ভুলে যাবে। কিন্তু ওই বাচ্চাটাকে যদি স্কুল গোয়িং বেবি, বয় গার্ল, ওদেরকে যদি আমরা শেখাতে পারি, জীবনশৈলী ওখান থেকেই তৈরি হয়। একটু নিয়মিত 4-5টা যোগা, একটু দৌড়াদৌড়ি করা। বাচ্চাদেরকে আমরা এখন আর মাঠ নেই, খেলতে দেই না, রিস্ক। বাচ্চারা 1 বা 2 অ্যাক্সিডেন্ট হয় কিনা, কিছু হয় কিনা, আমরা আমাদের মতো করে তাদেরকে বড় করছি। তাদের যে দেহের এবং মনের যে বিকাশ হওয়া দরকার, সেটা আমরা কিন্তু পাচ্ছি না। একটা সময় পরে বাচ্চারা কি করছে, ভিডিও গেম খেলছে, কম্পিউটার নিয়ে কাজ করছে। তখন হয়তো ক্লাস 8, 9, 10 যে স্কুলে কম্পিউটার আছে আমরা ওখানেই দিই বেশি করে। কিন্তু জীবনশৈলী পরিবর্তন আমরা যাদেরকে বলছি, সেটা আমি একটু ভিন্নভাবে বলি। আয়ুর্বেদ বলেছে সবার জন্য, সবাইকে পরিবর্তন করতে হবে। তার মধ্যে একটা বড় পোর্শন থাকবে স্কুল গোয়িং, যারা স্কুলে যাচ্ছে তাদেরকে আমাদের জীবনশৈলী, তারা অনেক সহজে শিক্ষা গ্রহণ করে। আর ছোটবেলা থেকে ওই জিনিসটা একবার ভেতরে বসে গেলে আর কখনো না করে ছাড়বে না। ঠিক। এবং ওইটা ওর এরকম ভালো লাগবে, ওইটা করতে চাইবে, মেয়েই হোক ছেলেই হোক। আজকাল যোগাসন কটা বাড়িতে কটা বাচ্চা করে বলুন তো? তো আমরা তো মুখে মুখে বলছি জীবনশৈলী পরিবর্তন করেন। আমরা 14 নভেম্বর একদিন সকালবেলা জোরে জোরে হাঁটছি, ড্রেস টেস পরে, হ্যাঁ, সবাই দেখছে, কেউ ঘুম থেকে দেখছে, কেউ উঠে মোবাইল থেকে দেখছে, কিন্তু ওই রকম না। স্কুলে স্কুলে এটাকে প্রচারে নিয়ে যেতে হবে, বাচ্চাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। ঠিক। আমার এখন একটা কথা বলতে ইচ্ছে করছে যে ছোটবেলা মানে আমরা যেটা দেখতাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা কাকারা প্রাণায়াম করছেন, যোগ ব্যায়াম করছেন, অফিস যাওয়ার আগে রোদে বসে তেল মালিশ করছেন উঠোনে বসে, তারপর চান করছেন। কিন্তু আমরা এখন যখন গার্জিয়ান হয়ে গেছি, আমরা কিন্তু এই জিনিসগুলো করছি না। হ্যাঁ, তো মানে ওই যে ছোটবেলার থেকে যদি মা বাবার থেকে দেখে ওই জিনিসটা বাচ্চারা মানে দেখতে দেখতে বাচ্চাদের তো যেটা দেখে সেটাই শেখে। আমার মনে হয় মানে আমাদেরও একটু মানে আমাদেরকে অনেক পরিবর্তন করতে হবে। এটা বিশাল, এটা একটা যুদ্ধের মতো। আমার নিজের ভিতরে একটা যুদ্ধ করা, আমার ভেতরে ভালো মানুষটাকে জাগিয়ে তোলা। আয়ুর্বেদ এটাই বলেছে, আমরা যদি সঠিকভাবে জেগে উঠতে পারি তাহলে ডায়াবেটিস কোনো ফ্যাক্টর না। এটা আমরা কন্ট্রোল করতে পারবো। আমাদের খাদ্যের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমি চিকিৎসকের কাছ থেকে বেরোলাম, চিকিৎসক বলে দিল, বেরিয়ে আমি একটা এমন দোকানে গেলাম, যেই দোকানে গিয়ে আমার বাচ্চা থেকে আরম্ভ করে হয়তো আমি খেলাম না, সবাইকে খাওয়ালাম। মানে আরেকটা পেশেন্ট তৈরি করছি আমি। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে এটা করছি না যে আমি আমার জীবনশৈলী পরিবর্তন আনছি, সাথে সাথে আমি আমার যে পরবর্তী প্রজন্ম ওকে রক্ষা করার জন্য ওর মধ্যে যে যে পরিবর্তনগুলো করা দরকার সেটাকে আমরা পরিবর্তন করছি না। আমরা গা বাসিয়ে দিচ্ছি,
আমরা চিন্তা করছি যে আমাদের টাকা থাকলে চিকিৎসার কোনো অভাব নেই, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক টাকা দিয়েও জীবনের সম্পদগুলি কিনা যায় না। আপনি লিভার কিনতে পারবেন, কত টাকা লাগবে? হয়তো লিভার কিনতে আপনাকে 5 লাখ, 10 লাখ, 25 লাখ, 20 লাখ দিতে হবে, কিন্তু সেটাকে প্রতিস্থাপন ভালো করে হচ্ছে? বা প্রতিস্থাপন করলেও কি আপনি স্বাভাবিক জীবন পাচ্ছেন না? কিডনি যদি আপনি প্রতিস্থাপন করেন, তারপরও আপনি মানে কতদিন আয়ুষ্কাল থাকে? আপনি হার্ট প্রতিস্থাপন করবেন, কিন্তু তার থেকে ভালো এগুলোকে আপনি সঠিকভাবে ভালো রাখুন। শুধু আপনার না, আপনার চলে গেছে, আমি ধরে নিলাম আপনার কিডনি চলে গেছে, আপনি আপনার ছেলে মেয়ের উপর তীক্ষ্ণ দৃষ্টি দিন। আপনি যদি শিক্ষক হন, আপনি স্কুলের ছাত্রছাত্রীকে বুঝান প্রতিনিয়ত। এটা একটা সামাজিক বিপ্লব আসার প্রয়োজন। সামাজিক বিপ্লব যদি আসে, আমাদের জীবনশৈলী আমরা পরিবর্তন করব, তাহলেই এটা সম্ভব হবে। আদারওয়াইজ আমরা খালি বলবো। আয়ুর্বেদ বলে গেছে যে আমাদেরকে লং টাইম চেষ্টা করে যেতে হবে প্রত্যেকটি মানুষকে বাঁচানোর জন্য, তাকে তার খাদ্যের অভ্যাসকে পরিবর্তন করার জন্য। এবং খাদ্যের অভ্যাস পরিবর্তন করার জন্য সঠিকভাবে জেনে নিতে হবে কি ধরনের খাদ্য। আমি বলেছে পুরানো চাল, আমরা তো পুরানো চাল পাই কোথায়? আমরা নতুন চালই খাই। নতুন চাল যত বেশি করে খাবে, সুগার তত বাড়বে। বলেছে হার্বাল প্ল্যান্ট, মানে এক কথায় মেডিসিনাল প্ল্যান্ট। চিরতা আপনি খেয়েছেন, আমি খেয়েছি। এখনকার দিনে বাচ্চাদেরকে চিরতা আমরা দিই বা খায়? চিরতার জল খায় না তো। কারণ তার বড় কারণ হলো আমরা ভাবি আমার বাচ্চা চিরতার জল খেয়ে আবার পেটের যদি খারাপ করে, অন্য কিছু করে, মানে আমরা অনেকটা ছেড়ে দিয়েছি প্রথাগত যে জিনিসগুলো আমরা ছেড়ে দিয়েছি। প্রথাগত সবকিছু ঠিক নেই, কিন্তু যেই জিনিসগুলো হার্বস যেগুলো খাওয়ার অভ্যাস ছিল, নিমের ডাল দিয়ে মুখে আগে দাঁত, দেখেছেন আপনারা, দেখেছেন এখনো বাইরে বিহার টিহার বিভিন্ন জায়গায় তারা কিন্তু নিমের ডাল ইউজ করে, ব্রাশ করে তারপরে নিমের ডাল ইউজ করে। ওই যে নিমের যে ঔষধি গুণ, সেটা আমার মুখকে সঠিকভাবে মানে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো থেকে মুক্তি দেবে। এবং ওই যে নিমের যে রসটা, সেটা থেকে কিন্তু আমার যে সুগার হওয়ার যে প্রবণতাটা, সেটাও কিন্তু কমাবে। কিন্তু আমরা তো সেটা করি না। জীবনশৈলী পরিবর্তন করতে হলে শিক্ষিত মানুষ, এডুকেটেড পিপুল, যারা ডাক্তার থেকে আরম্ভ করে, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে, শিক্ষক থেকে আরম্ভ করে, প্রত্যেককে চেষ্টা করতে হবে যে না, আমি আমাকে পরিবর্তন করব, পাশাপাশি ওই যে নতুন প্রজন্ম 1, 2, 3, 4 বয়স থেকে, তাদেরকে আমি পরিবর্তন করার চেষ্টা করব। ঘরে আমরা কি করি? বেবি ফুড নিয়ে আসি। আদৌ কতটুকু প্রয়োজনীয় বেবি ফুড? আমরা ডাক্তাররা গ্রামে গ্রামে গিয়ে বলি মায়ের দুধ খাওয়ান, গ্রামে কিন্তু খাওয়ায়। কারণ কি করবো, অল্টারনেটিভ বেবি ফুডের যা দাম, কি করে খাবে? গ্রামে সুগারের পরিমাণ, তার জন্য কিন্তু সুগারের পেশেন্ট কম, তারা পরিশ্রম করে হাঁটে। আমরা কি করি, বাচ্চাকে স্কুলের গাড়িতে তুলে দিচ্ছি। আগের মতো স্কুলে আর হেঁটে যাওয়ার কোন মানে হেঁটে যাওয়ার অবস্থানও নেই, আর স্কুল বাড়ি থেকে যতটা দূর গাড়ি দিয়ে যেতে হবে। সারাদিনের মধ্যে কত কিলোমিটার একটা মানুষ হাঁটে বলুন তো? আগে তো ক্রুশের পর ক্রুশ হাঁটতো, মাইলের পর মাইল হাঁটতো, তার জন্য তার সেরকম সুগার ধরাবর্তন। এখন আমি বলছি, আয়ুর্বেদ বলেছে শুধুমাত্র আপনার খাদ্যের অভ্যাসের পরিবর্তন এবং আপনি পরিশ্রম, কায়িক পরিশ্রম, এটাকে আমি বলছি শুধু হাঁটা, অনলি 45 মিনিটস। প্রতিদিন যদি কেউ 45 মিনিট হাঁটতে পারে, তাহলে তার সুগারের প্রবণতা কমবে। পাশাপাশি সুগার যদি থাকে, তার অনেকটাই কন্ট্রোলে আসবে। একসঙ্গে 4টা-5টা মেডিসিন খাচ্ছে, সুগারের মেডিসিন, সাইড এফেক্ট অবশ্যই আছে। এই সাইড এফেক্ট গুলো কে নেবে? এটা তো আমার বডি নিচ্ছে না। তো তার থেকে তো ভালো আমাকে ওইভাবে নিজেকে মানিয়ে নিতে হবে, নিজেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, এবং প্রত্যেককে সুপরামর্শ দিতে হবে। আমরা ধরে নিচ্ছি যে আমাদের আয়ুষ্কাল 60 থেকে 70, এতটুকু হলে আমরা এতটুকুই সন্তুষ্ট। কিন্তু কেন সেটা 100 হবে না?
ঠিক। শতায়ু হবে না কেন? হুম। আজকে একটা বা দুটো বাচ্চা আমাদের ঘরে, আমরা চিন্তা করি যে, তারপরেও চিন্তা করি যে আমরা 60 কি 70 এর বেশি বাঁচবো না। আগেও তো একটা সময় ছিল মানুষ চিন্তা কি শতপুত্রের জননী হবে, মানে 100টা বাচ্চা হবে ঘরে, তারপরেও আর চিন্তা করতো যে 100 বছর আমি বাঁচবো। তাহলে ওইটা কি ছিল? ঠিক। খাদ্যের প্রক্রিয়াকরণ। আপনি গ্যাস দিয়ে রান্না করেন, চুলা দিয়ে রান্না করেন, আর লাকড়ি দিয়ে রান্না করেন, যাই দিয়ে রান্না করেন, প্রক্রিয়াকরণটা ভালো। তো আপনাকে খাদ্যের মধ্যে বলেছে আপনি চাল, পুরনো চাল খান, সবজির মধ্যে আপনাকে হলুদ দিতে হবে। আপনি হলুদ দিচ্ছেন, এটা কি হলুদ? তো আয়ুর্বেদটাকে আপনি অ্যাপ্লাই করবেন কি করে? অ্যাপ্লাই করতে হবে, তারপরে তো বলতে হবে এখানে কিছু নেই। আমরা তো দেখতে পাচ্ছি যারা আসছে তারা তো কিছু হলেও পাচ্ছে, কি করে পাচ্ছে ওইটাই আমাকে বুঝতে হবে। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমার হলুদের প্যাকেটটাকে চেঞ্জ করে দেখি আমার সুগারটা ঠিক হয় কিনা। বাড়িতে আমাকে কষ্ট করে নিজের থেকে করতে হবে, নিজে করতে হবে, বা আমাকে দেখতে হবে কোথায় একদম প্রকৃতির যে হলুদ, সেই হলুদ থেকে হলুদের পাউডার তৈরি করছে, ওইগুলোতে আমাদের এগুতে হবে। সরকারকে সাহায্য করতে হবে, গভর্নমেন্টকে পর এই যে যারা প্যাকেট হলুদ বিক্রি করে তাদের হলুদ নিয়ে টেস্ট করতে হবে, ওটার মধ্যে হলুদ আছে নাকি কেমিক্যালস আছে। মানুষকে এইভাবে শুধু ছেড়ে দিলে হবে না, মানুষ তো খাবে, মানুষ তো সময় নেই দোকান থেকে কিনে খাবে, কিন্তু কি খাচ্ছে ওই খাদ্যটা, সে হয়তো সারা জীবন ঘরে খাওয়া খাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে তার হলুদের প্যাকেটটাই হলুদ না, তার জিরার প্যাকেটটার মধ্যে জিরা নেই। না হলে তো মশলা খেলে তো কিছু হয় না। আপনি হলুদ খান, জিরা খান, মৌরি খান, মেথি খান, এগুলো তো প্রত্যেকটি আপনার সমস্ত অঙ্গগুলিকে ভালো রাখবে, আয়ুর্বেদ বলে গেছে। এবং এগুলো প্রয়োজন আছে আমাদের খাওয়ার। অনেকেই দেখবেন মেথির গুঁড়া খায় সুগারকে কন্ট্রোল রাখার জন্য, হলুদ খাচ্ছে। এবং দেখবেন অনেক মানুষ বর্তমান যুগে চেষ্টা করছে নিজেকে ভালো রাখার জন্য, কিন্তু যখন চেষ্টা করে তখন অনেকটা দেরি হয়ে যায়। তাই চেষ্টাটা প্রথম থেকে করতে হবে। যে সময় বলেছে যে ধরনের খাদ্য খাওয়ার, ওইটা ওই সময়ই খেতে হবে। আমরা অ্যাডভান্স সব বাজারে সবজি আনছি, যেই মৌসুমে যেই সবজি হওয়ার কথা তার থেকে অনেক আগে তৈরি হয় সবজি, আগে আসলে দাম বেশি এবং সেটা বাজারে কম থাকে, দাম বেশি পায়, সেটা খেতে ভালো লাগে। আমরা কফি হওয়ার আগেই কফি খেয়ে নিচ্ছি। আমরা ওই আপনার বাজারে যান, টমেটো সারা বছর ধরে টমেটো, কিন্তু টমেটো তো সারা বছর হওয়ার কথা ছিল না। তো ওইটার গুণটা কি আছে ভাবতে হবে, চেষ্টা করতে হবে। আয়ুর্বেদ বলেছে আপনি নিজেকে নিজে চিনুন, নিজের খাদ্যের অভ্যাসকে পরিবর্তন করুন এবং জীবন শৈলী পরিবর্তন করুন, তাহলে আপনার কন্ট্রোলে থাকবেই। শুধু সুগার নয়, এই সুগার থেকে, সুগারের আলটিমেট, সুগার তো কি করছে, সুগার একটু দুর্বলতা আনছে, আপনার নার্ভের দুর্বলতা, শারীরিক দুর্বলতা, বারবার পেচ্ছাবের প্রবণতা, হ্যাঁ, এরকম ঘুম না হওয়া, এরকম কতগুলো আছে, ওইগুলোর জন্য আপনি মেডিসিন খাচ্ছেন, কিন্তু আপনি সুগারটাকে কন্ট্রোল করছেন না। আর সুগারটাকে কন্ট্রোল না করার ফলে ওই রোগগুলো আপনার কখনো কমছে না। আলটিমেট কি হচ্ছে, আপনার কিডনি ফেলিউর হচ্ছে, আপনার হয়তো লিভার ফেলিউর হচ্ছে, হয়তো ক্যান্সার পর্যন্ত হচ্ছে, আপনার হার্ট ফেলিউর হচ্ছে, ব্রেইন সাডেন ফেলিউর হচ্ছে, নার্ভগুলো দুর্বল হচ্ছে। সেটার জন্য একটা মাত্র কাজ, সেটা হলো আমার খাদ্যের অভ্যাস পরিবর্তন করা আর 45 মিনিটস আমাকে হাঁটতে হবে। আয়ুর্বেদ সুগারের জন্য প্রচুর মেডিসিন বলে গেছে। মেডিসিনগুলো যোগ, আমাদের মেডিসিনগুলো এইরকমই, এগুলো হার্বাল যোগ, একটার সঙ্গে আরেকটা মিলিয়ে সেটাকে তৈরি করতে হয়। সেখানেও এখন মানে আমাকে বুঝতে হবে যে কোম্পানি তৈরি করেছে
লিখছে, অ্যাড দিচ্ছে, আদৌ সেটার মধ্যে ওই ধরনের যে ক্যাপশনে লেখা আছে এই জিনিসগুলো আছে ওইগুলো আছে কিনা। তাই আরো সতর্ক মানুষকে থাকতে হবে, কারণ বাজারের উপর নির্ভর করে কোম্পানিগুলো তৈরি করে। সুগারের পেশেন্ট প্রচুর, অ্যাড করছে এটা খান সুগার কমে যাবে, নাম দিচ্ছে আয়ুর্বেদিক, হয়তো ভিতরে ওইটার ভিতরে কি আছে ভগবান জানে। সেটাকে কন্ট্রোল করতে হবে। এরকম ভাবে আয়ুর্বেদিক যদি আমি খাই, মিনিমাম যে কোনো একজন আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে আমি পরামর্শ করব, প্ল্যান করব, চিকিৎসার একটা প্ল্যান আছে যে আমার সুগারটাকে আমি 1 বছরের মধ্যে এটাকে কন্ট্রোলে নিয়ে আসবো। এই প্ল্যানটা আমি ডাক্তারবাবুর সঙ্গে বসে কথা বলে প্ল্যানটা তৈরি করব, আর এই প্ল্যানটা আমার পরিবারের জন্য অ্যাপ্লাই করব, পরিবার থেকে আমার আস্তে আস্তে আমার গ্রামটার জন্য অ্যাপ্লাই করব। তাহলে গিয়ে একটা সময় দেখা যাবে আমরা যে এই যে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালন করছি, উদযাপন করছি, একটা সময় গিয়ে এটা আমাদেরকে অনেকটা কাজে আসবে। আদারওয়াইজ আমরা ওই একদিন পালন করলাম, পরের দিন আরেকটা হেলথ পালন করলাম, হ্যাঁ, তাতে কি হয় অনেকটা মানে পালনের মতোই থাকে, আমাদের শরীরে কোনো এফেক্ট হয় না। আমরা সেই গাদা গাদা ওষুধ খাই আর একটা টাইম পরে মারা যাই। কি রোগে মারা গেল? সুগার হয়েছিল। এই রকমটা চেঞ্জ করতে গেলে ওই যেভাবে আমরা অনেক সময় ভুগি না যে এই ধরনের জিনিস বাজারে রাখা ঠিক না, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া বন্ধ করতে হবে। আয়ুর্বেদ কিন্তু ওইটাই করেছিল যে এই ধরনের জিনিস তৈরি করাই যাবে না, একেবারে মূল থেকে উৎখাত করতে হবে এবং নিজেকে কায়িক পরিশ্রম করতে হবে। আস্য সুখং স্বপ্ন সুখং, আমরা কি করি? ঘুমাতে সারাদিন পছন্দ করি, বসতে আমরা সুখে বসি, বলেছে সুখে বসা যাবে না, বসার দরকার নেই, দাঁড়িয়ে থাকো, হাঁটো, কোনো দরকার নেই। একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে না। আমার ধরুন কোম্পানি গার্ড যারা আছে ওদের কজনের সুগার হয় দেখবেন খুব কম, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। আমরা কি করি? কোথাও গেলেই প্রথম একটা চেয়ার খুঁজি, কারণ ওখানে আমাকে বসতে হবে, ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকি। এবং এইরকম ভাবে বসি যেইভাবে বসা আমার সমস্ত অঙ্গের ক্ষতি করে, স্পাইনাল কর্ডের ক্ষতি করে, আমার শরীরের অন্যান্য অর্গানগুলো যেগুলো আমাকে মানে যেইভাবে বসলে পরে ওই অর্গানগুলো ভালো থাকে সেটাও আমরা জানি না। শ্বাস নেই, আমরা কি করে শ্বাস নিই? অল্প, জাস্ট বেঁচে থাকার জন্য শ্বাস নিই। কোন চিকিৎসক কি বলে আপনাকে কিরকম ভাবে শ্বাস নেওয়া উচিত? বলে না। কেন বলে না? জানে যে এটা বলতে গেলে চিকিৎসকের কাছে সময় থাকবে না, পেশেন্টকে ওষুধ লিখবে না, এটা বলবে। পেশেন্ট বুঝে নিতে হবে আমাকে কিরকম ভাবে শ্বাস নিতে হবে, মিনিটে কতবার শ্বাস নিতে হবে, ঘন্টায় কতবার শ্বাস নিতে হবে। আমরা সঠিকভাবে শ্বাস নিই, আমরা নিচ্ছি অল্প শ্বাস, যেটার জন্য আমার অর্গানগুলো সাফার করছে, অক্সিজেন পাচ্ছে না সঠিকভাবে। তো সুগার কি করে কমবে? কি বলেছে? প্রাণায়াম করতে, খোলা মুক্ত হাওয়ার মধ্যে প্রাণায়াম করতে আয়ুর্বেদ বলেছে। এই যে আপনাকে সঠিকভাবে শ্বাস নেওয়া, সঠিকভাবে পোস্টার, সঠিকভাবে হাঁটা, এগুলো যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন, সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, সঠিক সময়ে খাওয়া, সঠিক খাদ্য গ্রহণ করা এবং সঠিকভাবে আপনার ঘুমানো, তাহলে আপনাকে কোনো ডিজিজ আপনার শরীরে আসবে না। এরকম তো অনেক মানুষ আছে না যাদের শরীরে ডিজিজ নেই। আজকে 126 বছর বয়সের একজন পেশেন্ট একদিন এসেছিল আমাদের এখানে, উনি শুধু যোগা করে ভালো আছে। হ্যাঁ, শিবানন্দ বাবা, কি করে 126 বছর বয়স অব্দি উনি ভালো আছে? ওনাকে আমরা ফলো করতে পারি না? অবশ্যই ফলো করতে পারি। বাচ্চাদেরকে আমরা চিন্তা করতে হবে, ওদের মধ্যে পরিবর্তন আনতে হবে। বেবি ফুড চেষ্টা করতে হবে যথাসম্ভব কম, ন্যাচারাল ফুড, সেই চাল ঘষে আগে খাওয়াতো যেটা, এটাই দরকার ছিল। এখন তো সেরিল্যাক গোটে খাইয়ে দেয়। তা আপনি ওকে তো আপনিই মারছেন। ও এখন সেরিল্যাক খায়,
মুখ ভর্তি ফেলে দিতে চায়, তাও আপনি জোর করে দিচ্ছেন। ঠুসে ঠুসে খাওয়ানো হচ্ছে। ওভারওয়েট হচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে। একটা সময় দেখা যায় তার ওয়েট হওয়ার কথা ছিল 15 বা 20 কিলো, সেখানে দেখা যাচ্ছে 30 কেজি। রোগে ভুগছে, শ্বাসকষ্ট হচ্ছে, ইনহেলার দিচ্ছেন, নেবুলাইজার দিচ্ছেন। কয়টা অঙ্গের জন্য চিকিৎসা হবে? একটা 6 বছরের বাচ্চার সব ধরনের চিকিৎসা স্টার্ট হয়ে গেছে। ওর যখন 22 ইয়ার্স হবে, ওর অবস্থাটা চিন্তা করেন। তখন ওকে কিন্তু অনেক কাজ করতে হবে, অনেক দৌড়াতে হবে, পুরো ঘরের সমস্ত কিছু সামলাতে হবে, মেয়ে হোক ছেলে হোক। তখন সে যদি অসুস্থ থাকে, তাহলে সে কি করে চলবে? তার জীবনটা কি করে চলবে? আমরা এটা চিন্তা করছি না। আমরা শুধু চিন্তা করছি ছেলে মেয়ের জন্য আমরা কিছু রেখে যাব। ওদেরকে ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য দিয়ে যাব, এই পরিকল্পনা আমাদের মাথায় নেই। যদি থাকতো তাহলে আয়ুর্বেদকে আমরা নিজেরা গ্রহণ করতাম, জানতে চেষ্টা করতাম যে ভারতীয় চিকিৎসা পদ্ধতি কি বলেছে। প্রথমে আমরা এটাকে ডিনাই করতাম না, প্রথমে আমরা এটা সরিয়ে দিতাম না। যেখানেই আমাদের খাদ্যের উপর আঘাত আসে, সেটাকে আমরা সরিয়ে দিই। যে ওই লোকটা বারবার বকে, আমাকে বেশি এই ধরনের খাদ্য না খেতে দেয় না। বাড়িতে এই অনলাইনের খাবার, প্রচন্ড ফ্রাই করা জিনিস রাস্তার পাশে বিক্রি করছে, রেস্টুরেন্টে বিক্রি করছে, এগুলো তো আমাদের পেটের জন্য ঠিক না। তো ওইটা খেলে পরে আমার প্যাঙ্ক্রিয়াস, যেখান থেকে সুগারকে কন্ট্রোল করার কথা, ওইটা ঠিক থাকবে। আজকাল আপনি প্রচুর প্যাঙ্ক্রিয়াসের উপর সিস্ট হচ্ছে, প্যাঙ্ক্রিয়াসে স্টোন হচ্ছে, প্যাঙ্ক্রিয়াটাইটিস হচ্ছে। তার বড় কারণ কি? ফুড হেভি। ইভেন বাচ্চাদের মল মূত্রের ব্যাগ, সঠিক সময়ে পেচ্ছাপ পায়খানা করা, পেচ্ছাপ আটকে যাতে না রাখে সেটা বলে দেওয়া, সেটা কিন্তু আমরা করতে পারি না। ওদেরকে এত প্রেসার দিয়ে আমরা পড়াশোনার জন্য ওর যে নর্মাল যে ইয়েগুলো, চাহিদাগুলো, সেগুলো আমরা খেয়াল রাখি না। ন্যাচারাল কলগুলোকে আমরা আটকে দিই। একটা বাচ্চা টিচারের কাছে পড়ছে, ক্লাসে পড়ছে, ওর হয়তো সি পেয়েছে, আমরা তখন তাকে যেতে দেব না। কারণ ওর এটা, আমরা ভাবি ওর এটা অন্য কোনো কারণে সে ফাঁকি দিতে চায়, কিন্তু আমরা তো বুঝতে পারি ন্যাচারাল কলগুলো কখনো আটকাতে নেই। যেখানে আমরা ন্যাচারাল কলগুলোকে আটকাবো, সেখানে রোগের শুরু হবে। এটাই আয়ুর্বেদ বলেছে। মলমূত্রের ব্যাগ ধারণ করতে নেই। হাঁচি আসছে, আমরা এখন হাঁচি দিতে লজ্জা পাই, কিন্তু হাঁচির ব্যাগ আটকাতে নেই। হাঁচি আসলে নিশ্চয়ই শরীরের কোনো কারণেই তো হাঁচি আসে। তো ওই ধরনের আয়ুর্বেদ একটা বিরাট সাবজেক্ট, অথর্ববেদের অঙ্গ। এটার মধ্যে কি নেই? কিন্তু আমরা বেশিরভাগ, আমরা যারা আয়ুর্বেদিক চিকিৎসক, আমরাও এতটা শিক্ষা গ্রহণ করতে পারিনি। এত বৃহৎ অংশ, নালন্দা বিশ্ববিদ্যালয়ে 6 মাস না 6 বছর লেগেছিল আয়ুর্বেদের বই পড়ার জন্য। তার মানে এইটার ভিতরে নেই এমন কোনো ইয়ে নেই। ওখান থেকেই সমস্ত কিছু দেওয়া আছে। আমরা এটা বলি যে ঐশ্বরিক চিকিৎসা ব্রহ্মা থেকে এসছে, দক্ষ প্রজাপতির কাছে ব্রহ্মা দিয়েছে, সেখান থেকে আয়ুর্বেদ চিকিৎসা এসছে। মানব যে জাতি, শুধু মানুষ না, মানুষ তার সঙ্গে পশু, আয়ুর্বেদ কিন্তু পশু চিকিৎসার একটা বিরাট ফিল্ড। ইভেন প্রকৃতি রক্ষা, সেটার জন্য আয়ুর্বেদ বলে গেছে। এই তিনটেকে যদি আমরা এক করতে পারি, তাহলে ডায়াবেটিস মুক্ত হবে। আদারওয়াইজ এত প্রবলেম হবে আগামী দিন। এখন তো শুধু শুরু, আগামী দিন এতটা প্রবলেম হবে যে মানুষ ডায়াবেটিসের চিকিৎসার জন্য হাহাকার করবে, কোথায় গেলে পরে আমার চিকিৎসা হবে। এখন আপনি কয়েকটা হাসপাতালে যেখানে কিডনি ফেলিউরে পেশেন্টের ডায়ালিসিস হয়, সেখানে আপনি বেড পাবেন না। সপ্তাহে 3 বার দেওয়ার কথা, 1 বার দেওয়ার মতো অবস্থান নেই। আপনি কতটা হাসপাতালে সেই ধরনের ব্যবস্থা করবেন? ঘরে ঘরে যখন 2জন 3জন করে ডায়ালিসিস নিতে হবে, তখন আপনাকে ঘরে মেশিন কিনতে হবে, ঠিক তো? তো ওইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্কুলে স্কুলে পাঠ্য বইয়ে সঙ্গে আমার সেই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির জীবনশৈলী
অন্তত ঢোকানো উচিত, খাদ্যের অভ্যাসগুলো ঢোকানো উচিত। কোন ধরনের খাদ্য খেলে পরে আমার এই ধরনের ডিজিজগুলো হবে না, সেইগুলোকে পরিষ্কার উল্লেখ করাতে। আমরা বাচ্চাদেরকে শিখাই মেডিসিন বিশেষজ্ঞ কি, সার্জারির বিশেষজ্ঞ কি, এগুলো কিন্তু আছে বইয়ে, ও ওটাকে কি বলে, এটাকে কি বলে, কিন্তু আমরা বাচ্চাকে শিখাই না কি করে ভালো থাকবো, কোন কোন আসনের কি কি উপকার, কটার সময় আমাকে ঘুম থেকে ওঠা উচিত, কটার সময় আমার ঘুমানো উচিত, কত ঘন্টা ঘুমানো উচিত, কতটুকু জল খাওয়া উচিত, শ্বাস কবার নেওয়া উচিত, কতটুকু শ্বাস নেওয়া উচিত। আপনি জিজ্ঞেস করে দেখেন কতটা লোক বলতে পারবে যে আমার মিনিটে কবার শ্বাস নেওয়া উচিত, আমার পালস রেট কত থাকা উচিত, আমার প্রেশার কত থাকা উচিত, আমার একটা বয়স পরে সুগারের পরিমাণ কত থাকা উচিত। এটা আমাকে স্কুল থেকেই বাচ্চাদের মধ্যে অভ্যাস করতে হবে। এটাই আয়ুর্বেদ বলেছে। আয়ুর্বেদ বলেছে আপনি আপনাকে চিনতে হবে, আপনাকে চিনতে গেলে আপনার মধ্যে সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা প্রকৃত শিক্ষিত যদি আমরা হতে না পারি, আমরা যতই চেষ্টা করি, আমরা কিন্তু রোগ থেকে পরিত্রাণ পাবো না। এবং চিকিৎসা শাস্ত্র যতই উন্নত হোক, রোগ থেকে পরিত্রাণ করার মতো অবস্থানে কখনোই থাকবে না। রোগী থাকবে, রোগ থাকবে, চিকিৎসক থাকবে, হাসপাতাল থাকবে, কিন্তু চেষ্টা করতে হবে রোগকে সঠিক জায়গায় বেঁধে রাখা। চীনের মধ্যে সব থেকে বেশি ডায়াবেটিস রোগী, ইন্ডিয়া তারপরেই আসছে। তাই ভারতবর্ষের একসময় তো এত সুগারের প্রবণতা ছিল না, আমার বাবা মা ওদেরই সুগার ছিল না, কিন্তু সবার মধ্যে এখন আসছে। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমার যে চলাফেরা সেটার মধ্যে সঠিক যে আয়ুর্বেদ গাইডলাইন, সেই গাইডলাইনগুলো আমরা আরো কয়েকটা প্রোগ্রাম করব। সঠিক গাইডলাইনগুলো মানুষকে শুনতে হবে, জানতে হবে। আমি শুধু বলছি সকালে উঠুন, নিজেদের ন্যাচারাল ফুড গ্রহণ করতে চেষ্টা করুন। সকালের খাওয়াটা একটু বেশি হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ব্যালেন্স করে খেতে হবে। তার লগে যে কোনো একটা ফ্রুটস খেতে হবে। বাচ্চাদেরকেও এটা প্র্যাকটিস করাতে হবে। পরিশ্রুত পানীয় জল, তার মানে এই না বোতলের জল, সিদ্ধ জলটাকে আমরা পরিশ্রুত পানীয় জল বলি, কারণ আমাদের এখানে এখনো ট্যাপ ওয়াটার নট পরিশ্রুত। ট্যাপ ওয়াটারের ভিতরে অনেক সময় দেখা যায় কেঁচু থাকে, অনেক সময় কৃমি থাকে। এটা একটা বড় কারণ। আমাদের পরিশ্রুত পানীয় জল নিজেকে তৈরি করতে হবে। আমরা এক পদ কম খাবো, জলটাকে সিদ্ধ করে খাবো। বাচ্চাদেরকে জল সিদ্ধ করে খাওয়ার প্র্যাকটিস করাতে হবে। তাহলে অনেকটা পেটের সমস্যা থেকে পেটটা ভালো থাকবে, প্যানক্রিয়াস ভালো থাকবে, লিভার ভালো থাকবে, সুগারটাও কিন্তু হবে না। আর আমাদের এটা দেখতে হবে যে বাচ্চাকে অনেক দীর্ঘ সময় আমি না খাইয়ে রাখলাম, এটাও ঠিক না। একটা ইন্টারভেলে আমরাও যেরকম খাবো 4 ঘন্টা 5 ঘন্টা, বাচ্চাদেরকেও খেতে দিতে হবে। সন্ধ্যার পর খাওয়ার প্র্যাকটিসটাকে কমাতে হবে। সন্ধ্যার পর যথাসম্ভব অল্প আহার করতে হবে এবং সহজ পাচ্য, ইজিলি ডাইজেস্টেবল। যা খাওয়ার সূর্যের ওঠা থেকে সূর্যাস্তর মধ্যে, তারপরে খাওয়াটাকে আমার কমাতে হবে। এইগুলো যদি আমি পালন করতে পারি তাহলে বোঝা যাবে আয়ুর্বেদ আমরা পালন করেছি। আর প্রতিদিন 45 মিনিট হাঁটা, 4-5টা যোগাসন, এটা করতে পারলে অনেকটা উপকার পাবে। আমরা একেবারেই সময়ের শেষ প্রান্তে এসে পড়েছি। বিষয়টা এতটাই বৃহৎ যে এই স্বল্প সময়ের মধ্যে আমরা এই আলোচনা শেষ করতে পারবো না। আমরা পরপর আরো কয়েকটি পর্বে এই বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে আরো জেনে নেব। তবে আজকের আলোচনায় যেটা আমাদের সামনে উঠে এলো যে ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী বিষয়, কিন্তু সঠিক খাদ্যাভ্যাস, জীবনশৈলীর সুন্দর জীবনশৈলী, এগুলো যদি আমরা মেনে চলি, আমরা যদি প্রকৃতির
সাথে চলি, তাহলে অবশ্যই আমরা একটা সুস্থ এবং নিরোগ জীবন যাপন করতে পারবো। ধন্যবাদ স্যার আপনাকে, আমাদের আমন্ত্রণে আপনি এসছেন। আপনার মূল্যবান বিষয়, আপনার থেকে আমরা অনেক কিছু জানলাম। পরবর্তী পর্বে আবারও আমরা বসবো স্যারের সাথে, স্যারের কাছ থেকে জানবো আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের আজকের এই আলোচনা থেকে হয়তো আমরা আশা করব আপনারা উপকৃত হয়েছেন এবং স্যারের আদেশগুলো মেনে আপনারা একটা সুন্দর নিরোগ জীবন গ্রহণের পথে পদক্ষেপ নেবেন। তবেই কিন্তু আমাদের আজকের এই আলোচনার সার্থকতা। পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠানে, স্যারের সাথে জানবো আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকের মতো ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠান এই পর্যন্তই। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন হন। নমস্কার।